তিস্তা বাঁচাতে নদীর বুকে লাখো মানুষের ঢল। পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচন ছাড়া নেই সমাধান, দেশেও ফিরবে না শান্তি। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে ১৭৫ জন নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতির প্রমাণ পেল দুদক। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে মিলল ১৩৪ কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাসহ কমেছে সব অপরাধ। সেনা সদরের ব্রিফিং। মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং রমজান ও গরমে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রির উপরে রাখার নির্দেশ জ্বালানি উপদেষ্টার। নজরদারিতে ব্যত্যয় পেলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি। প্রবাসের সময়ে সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। তিস্তা সহ অভিন্ন নদীর পানির হিস্সা না দিয়ে দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। দাদাগিরি বন্ধ না করলে দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে না। জনগণের লড়াই ছাড়া আদায় হবে না পানির ন্যায্য হিস্সা। লালমনিরহাটে তিস্তা পাড়ে দুদিন ব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিনে এই কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। স্লোগানে স্লোগানে উত্তাল তিস্তার পার। মিছিলে মিছিলে প্রিয় নদীকে বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরের জনপদের লাখো মানুষ। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরের ১১টি স্থানে একযোগে ২ দিন ব্যাপী চলছে ভিন্ন ধর্মীয় প্রতিবাদ। তিস্তা পাড়ের ২৪২ কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রধান উপদেষ্টাকে জিয়াউর রহমানকে অনুসরণের আহ্বান জানান তারা। আমি প্রফেসর ইউনূসের কাছে আবেদন রাখব, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তিস্তা পারের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। এদিকে লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে জনতার সমাবেশ শুরুর পর মঞ্চে আসেন বিএনপি মহাসচিব। তাকে অভিবাদন জানান তিস্তা পাড়ের মানুষ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, পতিত হাসিনা দেশকে বেঁচে দিলেও এক ফোঁটা পানি আনতে পারেনি। উল্টো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আন্দোলন ছাড়া পানির ন্যায্য হিস্সা আদায় হবে না বলেও জানান তিনি। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তাহলে আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে তাগাদা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। দুদিনের এই প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরতে বড় ভূমিকা রাখছে বলেও জানান বিএনপি মহাসচিব। জাগোবাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানেই যেন সম্পূর্ণ বার্তা রয়েছে যে ভারতের আগ্রাসন এবং নদী শাসনের কারণে বাংলাদেশে বয়ে যাওয়া তিস্তার অববাহিকায় যে শূন্যতা, যে চর জেগে উঠেছে, যেখানে জীবন মানের ক্ষতি হচ্ছে। আজকে সেই তিস্তার মাঝে জেগে ওঠা চরেই জনতার সমাবেশ থেকে বার্তা দিচ্ছেন এখানকার জনতা, মানুষ। তারা বলছেন, ভারত আন্তর্জাতিক আইন মেনে তাদের ন্যায্য হিস্সা বুঝিয়ে দিবে এদেশের মানুষকে, তবেই ফিরবে এই তিস্তা পাড়ের জনগণের জীবনমানের উন্নয়ন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লালমনিরহাট। তিস্তা বাঁচানোর দাবিতে লাখো মানুষের ঢল নেমেছে নদী অববাহিকায়। প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দুঃখ দুর্দশা তুলে ধরেন তিস্তা পাড়ের মানুষ। দাবি জানান পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। আন্দোলনের ফাঁকে দেশীয় খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন তারা। রাত্রি যাপনে তিস্তার বুকে জেগে ওঠা চরে তাঁবু টাঙিয়েছেন তারা। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বাদক রহিম মিয়া গানে গানে তুলে ধরেন সর্বনাশা তিস্তা কিভাবে গিলে খাচ্ছে সয় সম্পত্তি, ভিটেমাটি আর ফসলি জমি। একই সঙ্গে তুলে ধরেন তিস্তা মহাপরিকল্পনা কেন জরুরি।
বছরের পর বছর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত তিস্তা পাড়ের বাসিন্দারা। দাবি আদায়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি স্থানে সোমবার থেকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন লাখো মানুষ। নদী বাঁচানোর লড়াইয়ে তিস্তার বুকে জেগে ওঠা চরেই তাঁবু টানিয়ে ঠাঁই নিয়েছেন তারা। নদী বাঁচানোর আকুতি সবার। শুকনোর সময় পানি নাই, এই বন্যার সময় পানিতে সারি দিয়ে বাড়ি ঘর ভাঙি যায়। যে সময় পানির কোনো প্রয়োজন নাই সেই সময় পানি, আর যে সময় পানির আমাদের প্রয়োজন দরকার, আমরা এরি তামা ইত্যাদি ইত্যাদি আমন ধান আবাদ করি, সে সময় আমাদের পানি দেয় না। ভাঙতে ভাঙতে 8 থেকে 9 কিলো জায়গা ভাঙি শেষ করছে, 9-10 কিলো। কারণ আমাদের জমা জমি ভিড়া বাড়ি যা আছে সব শেষ। এই মহাপরিকল্পনা চালু করে ডক্টর ইউনূস সাহেব আর সারা বিশ্বের জন্য আমাদের এই দুঃখ আর কষ্ট যেন আমাদের যেন থাকে না। তিস্তার ভাঙনের শিকার হাজার হাজার মানুষ। তিস্তার করাল গ্রাস থেকে মাস্তে পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি নিঃস্ব মানুষের। পানি হয় একবারে ভরপুর হয়ে যায়, বাড়ি ঘর দুয়ারে সব ভাসি যায়। এই আন্দোলনে আমাদের ডাক দিয়েছে, আমরা সবাই এখানে আসি। আমরা খুব অভাবিত, টান মধ্যে যখন বন্যা হয় তখন আমরা খুব কষ্টের মধ্যে থাকি। আমাদের সঠিক সময় পানি আসুক, আমরা এলাকার লোক সঠিকভাবে বাঁচতে পারি, আমাদের ফসল হোক, আমরা এটা চাই। তিস্তা পূরণ হবে, পূরণ হয়ে আমাদের প্রকল্প সিস্টেম করবে, আমাদের গরিব মানুষ এই নদীর পাড়ে গুলো সবাই ভালো সুস্থভাবে থাকতে পারবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আন্দোলনের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাডুডু সহ দেশীয় খেলাধুলায় মেতে ওঠেন তিস্তা পাড়ের মানুষ। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপির সিনিয়র নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে করতে দেয়া হবে না স্থানীয় নির্বাচন। আলাদা অনুষ্ঠানে এইসব কথা বলেন নেতারা। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই বিপ্লবে আহত ফটো সাংবাদিকদের সম্মাননা দিতে অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার সংগঠন। এতে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের অন্য নেতারা। তারেক রহমান বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়বে। প্রকৃত বৈষম্যমুক্ত দেশ গড়তে হলে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না। জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বারি ভোট করবেন, বাংলার বুকে এটা হতে দেওয়া হবে। এদিকে কক্সবাজার শহরের গোলচত্বর মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ টালবাহানা না করে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান। যদি আপনার নিয়ত সাফ থাকে তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। কক্সবাজারে গেল 16 বছর পর এত বড় পরিসরে সমাবেশের আয়োজন করে বিএনপি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দলে দলে অংশ নেন নেতাকর্মীরা। সকল মানুষের জনজীবন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সংস্কার সুপারিশ বাস্তবায়ন না করলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারকেও জনগণ টেনে নামাবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। সোমবার বনানীতে PRI কনফারেন্স রুমে বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, চাঁদাবাজদের চেয়ে ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা করা কঠিন। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পণ্য সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিশ্বায়নের ফলে দেশভিত্তিক অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি সহ সার্বিক কারবারে যে পরিবর্তন, তার হাওয়া বাংলাদেশেও স্পষ্ট। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে আলোচনার হাট বসে রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে। সোমবার উন্নয়ন ও বিশ্বায়ন দৃশ্যপট বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সেমিনারে লেখক বলেন, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না মুদ্রানীতি। গতানুগতিক প্রবৃদ্ধিতে টেকসই হয় না সার্বিক উন্নয়ন। প্রবৃদ্ধির ফলে কিছু দেখা যায় যে দারিদ্র্য কিছু কমে গেছে, কিন্তু
যেটা আমরা অনেক সময় লক্ষ্য করি না, যে দারিদ্র কমলেও যারা একটু কাছাকাছি আছেন, দারিদ্র সীমার একটু ওপরে বা একটু নিচে, তারা কিন্তু খুব নড়বড়ে অবস্থায়। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার সুপারিশ বাস্তবায়ন না করলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। আমরা এই পদচিহ্ন রেখে যাবো, মানে ফুটপ্রিন্ট আমাকে দিন পলিটিশিয়ান কাছে বলে, যদি আমরা না মানি, যারা বলছে তারা বুঝতে পারে না কারা না মানলে পারবেন না, কারণ আমরা যেটা করব লোকজন একটু সাপোর্ট থাকবে, এটা স্টাইলাইজ একটা থাকবে, না মানে আপনাদের টেনে তুলবে, আবার টেনে নামাবে। অতএব এটা একটা আপনারা একটু সাবধান থাকেন, ভালো কাজগুলো আমরা দেখে যাবো, লোকজন কনভিন্স হলে ওরাই দে উইল বি দ্য জাজ। অনেক ব্যবসায়ী ভ্যাট ট্যাক্স দিতে চান না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, চাঁদাবাজদের চেয়ে রাজনৈতিক দলের সমঝোতা করা অনেক কঠিন। ভ্যাট কমিয়ে দিন, ট্যাক্স বাড়িয়ে দিন, ট্যাক্স কোথায় বাড়াবো? ব্যবসা তো ট্যাক্সই দিতে চায় না। দু একটা ইন্ডাস্ট্রিয়াল হাউস আছে, ওদের স্পেসিফিক ইন্ডাস্ট্রির জন্য ট্যাক্স এক্সেপশন দিয়েছে, সেখানে ট্যাক্স পাওয়ার কথা 400 কোটি টাকার মতো। রাজনৈতিক সরকার বা পলিটিক্যাল ব্যাকিং যদি না থাকে, কোনো রকমভাবে ব্যবসায়ীদেরকে ভাঙতে পারবেন না। যতই কি ভোক্তা অধিকার আইনের ম্যাজিস্ট্রেটকে পাঠান, আমি কালকে বিরাট একটা লেখা লিখেছি, কে জানি। অর্থনীতির নানা সূচকে দেশ এগিয়ে গেলেও মানসম্মত জীবন কাঠামো গড়ে ওঠেনি, তাই আগামীতে সমতা ও কল্যাণময় রাষ্ট্র তৈরির পরামর্শ দেন উপদেষ্টা। এগুলো তো অনেকটা ব্যবসায়ী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছিল তা বিশ্বজুড়ে প্রশংসিত হলেও ভারতের জন্য যন্ত্রণার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। শফিকুল আলম বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করছে। এটা আনন্দের বিষয় যে আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে আছি, যারা ঢাকার বাইরেও আছি, সবাই আমাদের যে স্টেক আছে, যে এই যে ইতিহাসটা যে তৈরি হলো, আমরা জানান দিচ্ছি যে আমাদের এই আন্দোলনে আমাদের সবার স্টেক আছে। বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখা। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি এবং স্বজনপ্রীতির প্রমাণ পেয়েছে দুদক। সোমবার সংস্থাটির অভিযানে তৎকালীন মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের জড়িত থাকার প্রমাণ খুঁজে পায়। একইভাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে অভিযানে মেলে 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। এদিন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে অনিয়মের খোঁজে দুদকের অভিযান। দুদক জানায়, 2022 সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে 180 জনের বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। 50,000 নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত 2 কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা। একইভাবে 4000 প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। তবে ফল প্রকাশ না করেই 175 জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে বলেও তথ্য পেয়েছে দুদক। কোনো ফর্মাল বডি যদি ইনভেস্টিগেট করে তাহলে সেটা তারা প্রক্রিয়াগতভাবে বুঝতে পারবেন। আমরা শুনেছি এবং জেনেছি যে আত্মীয় স্বজনের একটা প্রাধান্য ছিল। তারা তো ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো আসলে কি কারণে তারা তাদেরকে জানানো হয়নি এবং নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে। এদিকে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR অভিযান চালিয়ে 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাসহ কমেছে সব অপরাধ।
দেশের আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সেনা সদর। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর কর্মতৎপরতায় সারা দেশে আগের তুলনায় কমে এসেছে মব জাস্টিস, চাঁদাবাজি, হত্যা। এসব অপরাধের কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে জানিয়ে সেনা সদরের পক্ষ থেকে বলা হয়, সেগুলোতে নজর রাখা হচ্ছে। আগামীতে আরও কমে আসবে অপরাধ। রাজধানীর মোহাম্মদপুর বনানীতে সেনা সদস্য পরিচয়ে ডাকাতির অভিযোগের তদন্ত চলছে বলে জানানো হয়। এছাড়া বান্দরবানে অপহৃত রাবার শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর তৎপরতা চলছে বলেও জানানো হয় ওই ব্রিফিংয়ে। শুধু তৌহিদি জনতা নয়, যারাই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এইসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, রোহিঙ্গাদের এনআইডি পাওয়া নিয়ে কঠোর অবস্থানে রয়েছে সরকার। বাংলাদেশ কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁও আয়োজন করা হয় প্যারেডের। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে ৪ ক্যাটাগরিতে কোস্টগার্ডের ৪০ সদস্যকে দেওয়া হয় পদক। পরে কোস্টগার্ডের সাফল্য সক্ষমতা তুলে ধরেন মহাপরিচালক। বর্তমান সরকারের বৈষম্যহীন বাংলাদেশ ও জনকল্যাণের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড সরকার কর্তৃক আরোপিত যে কোনো দায়িত্ব পেশাগত ও দক্ষতার সাথে পালন করতে সর্বদা বদ্ধপরিকর। এরপর সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। জানান, যারাই মব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িয়ে পড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। এ সময় মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমানে প্রবেশ করার বিষয়ে উপদেষ্টা বলেন, জেলেরা ভুলে মিয়ানমারে ঢুকে গেলে আটক হন। রোহিঙ্গাদের এনআইডি পাওয়া নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে। এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। বর্ডার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে এবং এই সব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। গত 6 মাসে দুর্নীতি অনেক কমেছে জানিয়ে এখনো সহনীয় পর্যায়ে আসেনি বলে মত স্বরাষ্ট্র উপদেষ্টার। এই দুর্নীতি আরও কমতে হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এখন থেকে আর এনআইডির সব তথ্য পাবে না যাচাইকারী প্রতিষ্ঠানগুলো। যতটুকু তথ্য প্রয়োজন ততটুকু ঠিক আছে কিনা শুধু তাই জানাবে নির্বাচন কমিশন। তথ্য ফাঁস হওয়া ঠেকাতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করতে পারে নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ ১৮২টি প্রতিষ্ঠান। বেশ কিছুদিন ধরেই এসব প্রতিষ্ঠানের কোনোটির বিরুদ্ধে তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। এরই মধ্যে 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত চলছে। গত সপ্তাহে তথ্য ফাঁস রোধে করণীয় ঠিক করতে চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মত বিনিময় করে ইসি। এরই ধারাবাহিকতায় সোমবার মত বিনিময় সভার সুপারিশ ও কমিশনের পদক্ষেপ তুলে ধরেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। জানান, সেবা প্রদানের ধরনে পরিবর্তন আনা হচ্ছে। ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটা ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। এই ডেটা যাতে কোনোভাবেই অন্যের হাতে বা অন্যভাবে চলে যেতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এখন থেকে ভেন্ডর ও চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত যাচাই করা হবে বলেও জানান মহাপরিচালক। আমরা টিম করে দিব, নিরাপত্তার সাথে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট থাকবেন ওই টিমে, এবং ওনারা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে ওনাদের সিস্টেমটা চেক করতে পারবেন। যারাই ওই সিস্টেমটা চালু করবে বা ওই সিস্টেমটা ব্যবহার করবে বা ওই সিস্টেম ডেভেলপ করবে তাদেরও আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্স নেব। এরই মধ্যে এনআইডি সংশোধনে জমা পড়া আবেদনের 50% নিষ্পত্তি হয়েছে। বাকিগুলোও দ্রুত শেষ করা হবে বলে জানান ডিজি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এখনও চূড়ান্ত কিছু জানাননি তিনি।
পদত্যাগ ও দলে যোগ দেওয়ার বিষয়ে এই সপ্তাহের শেষেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন নাহিদ ইসলাম। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা জানান তথ্য উপদেষ্টা। বৈষম্যবিরোধী নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা ধারণ করে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। এ সময় তিনি বলেন, নতুন এই ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তিক হবে না, স্বতন্ত্রভাবে কাজ করবে। আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা করবে না। তার প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে। একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। আসন্ন রমজান ও গ্রীষ্মে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি কিংবা তার ওপরে রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। এই নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সোমবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিন ব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সভায় বাল্যবিবাহ, আত্মহত্যা ও মাদকাসক্তির হার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান প্রশাসকরা। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দিনভর ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন জেলার প্রধানরা। সোমবার বিকেলের সেশনে সড়ক, বিদ্যুৎ জ্বালানি, শ্রম ও নৌ পরিবহন, পার্বত্য চট্টগ্রাম সহ অন্তত 10টি মন্ত্রণালয় ছাড়াও দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের সঙ্গে আলোচনা করেন। এ সময় জেলা পর্যায়ে সমস্যা ও পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন, দিক নির্দেশনা দেন উপদেষ্টারা। আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে জানিয়ে সড়ক পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেন। সড়কের দুর্ঘটনা কমাতে মহাসড়কে 3 হুইলার চালানো বন্ধের নির্দেশও দেন তিনি। শীতাব নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম, এবং যদি দেখা যায় যে না, এটা আমাদের যে অনুরোধ, এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ যা কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নদীর নাব্যতা ও ঘাট ইজারা নিয়ে নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টার সঙ্গে কথা বলেন জেলা প্রশাসকরা। আলোচনা হয় শ্রমিক অসন্তোষ নিয়েও। পরে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আগামী নির্বাচন ভালো হবে বলে আশা প্রকাশ করেন। নদীর নাব্যতা একটা, নৌ নিরাপত্তা আর ঘাট, কিছু স্থলবন্দরের কথা বলেছেন, বিশেষ করে সিলেট এবং নর্থ বেঙ্গলে, এবং সেগুলো আমরা দেখছি এবং করছি। আশা করি ভালো হবে, এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড। আমরা কোনো ইলেকশন নিয়ে উই আর নট ইন্টারেস্টেড। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু উপদেষ্টার সঙ্গে তৃণমূল পর্যায়ে সরকারি ভাতা ও শিশু যুবকদের বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, সুবিধা পাওয়া শতকরা 46 জন উপযুক্ত ভাতাভোগী নয়, তাই অনলাইন সিস্টেমে নতুন করে নিবন্ধন করতে হবে। 100 জনের মধ্যে 46 জন ভুল জায়গায় এই ভাতার টাকাটা চলে যাচ্ছে। আমরা টেকনোলজি ব্যবহার করেই এবার রেজিস্ট্রেশনটা করব। এই ত্রুটি আমরা চাই খুব দ্রুত এই ত্রুটিগুলোর থেকে বেরিয়ে আসতে। একসাথে মিলে আমরা যদি সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এটার ভিত্তিতে যাই করি না কেন, আমরা নির্বাচনই করি আর কোনো সংস্কার আমাদের মন্ত্রণালয়ে করি, সবই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়া জেলা পর্যায়ে দুর্নীতি দমনে করণীয় বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়। মঙ্গলবার দিনভর কয়েকটি সেশনে আলোচনার পর জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।
আসন্ন রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল দেবে সরকার। পাশাপাশি ঈদে 1 কোটি পরিবারকে উপহার হিসেবে 10 কেজি করে চাল দেয়া হবে বলে জানান খাদ্য উপদেষ্টা। পাশাপাশি পহেলা রমজান থেকে 28 দিন রাজধানীর 25টি স্থানে সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। এদিকে রাজস্ব বাড়াতে সারা দেশে করের আওতা সম্প্রসারণে ডিসিদের নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, বাণিজ্য, খাদ্যসহ প্রায় 20টি মন্ত্রণালয়ের সঙ্গে কার্য অধিবেশন। এতে যোগ দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাঠ প্রশাসনের সমস্যা সমাধানে জেলা প্রশাসকদের দেয়া প্রস্তাবের উপর আলোচনাকালে বিভিন্ন নির্দেশনা দেন উপদেষ্টারা। সোমবার সকালে বৈঠক শেষে রাজস্ব আদায় বাড়াতে ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী সহ পেশাজীবীদের ট্যাক্স দিতে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সারা দেশে করের আওতা বাড়াতে ডিসিদের নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। ট্যাক্স রেট বাড়িয়ে যে রাজস্বটা যেটা আরো বিস্তৃত করতে পারি। খাদ্য উপদেষ্টা জানান, রমজানে 50 লাখ পরিবারকে 15 টাকা কেজি দরে 30 কেজি করে চাল এবং ঈদে 1 কোটি পরিবারকে 10 কেজি করে চাল দেয়া হবে। প্রায় 7 লাখ টনের মতো চাল এই সময়টাতে যাবে, মার্চ এবং এপ্রিলের মধ্যে যাবে, রোজা, ঈদ ইত্যাদিকে কেন্দ্র করে। এদিকে পহেলা রমজান থেকে 28 দিন সাশ্রয়ী মূল্যে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রি করবে প্রাণী সম্পদ অধিদপ্তর। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 250 টাকা, পাস্তুরিত দুধ লিটার প্রতি 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় কিনতে পারবেন ক্রেতারা। বিএফডিসি যেভাবে দিচ্ছে ওটা দেবে। আর আমরা মনে করছি যে বাজারে আসলে রোজায় মাছের খাওয়াটা একটু কমই হয়, তো ফলে ওটা হয়তো এক্সট্রা বার্ডেন তৈরি করবে না। এসব পণ্য রাজধানীর 25টি পয়েন্টে গাড়িতে করে বিক্রি করা হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনরা। সোমবার সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে সরে গেলে 5.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আহতরা বলেন, সরকার এ, বি এবং সি এই 3 ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে এ এবং বি এর মতো সুবিধা রাখা হয়নি। এটিকে বৈষম্যমূলক বলছেন তারা। তাদের দাবি, সব আহত ব্যক্তিকে এ অথবা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। এছাড়া প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করার দাবি জানিয়েছেন তারা। কমিউনিটির নিরাপত্তায় 80 লাখ পাউন্ড বিনিয়োগ করে নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্স চালু করেছে যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। সবচেয়ে বেশি বাংলাদেশি এখানেই বসবাস করেন। কাউন্সিলের অর্থায়নে নিরাপত্তা খাতের এই বিশাল বিনিয়োগের সুফল পেতে শুরু করেছে পুরো কমিউনিটি। লন্ডন থেকে বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্টে। লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে অপরাধ ও বিশৃঙ্খলা থেকে কমিউনিটিকে নিরাপদ রাখতে চালু করা হয়েছে নতুন অ্যান্টি ক্রাইম টাস্ক ফোর্স। টাওয়ার হ্যামলেটসের নিজস্ব আইন প্রয়োগকারী কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। আনুষ্ঠানিকভাবে নতুন এই টাস্ক ফোর্স কার্যক্রমের উদ্বোধন করেন টাওয়ার হ্যামলেটস মেয়র লুৎফুর রহমান। কমিউনিটির সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে সব মিলিয়ে এই প্রকল্পে 80 লাখ পাউন্ডের বিশাল বরাদ্দ রাখা হয়েছে বলে জানান তিনি। তারা যে কষ্ট করা, খাস করা, আমরা সেফ রাখা লাগে। আমরা প্রায় 8 মিলিয়ন পাউন্ড প্লাস আমরা ইনভেস্ট করছি। আর কোনো বারা এই দেশও প্লাস লন্ডনও এইরকম ইনভেস্ট করছে না to keep the community safe. Every month সাইড থেকে 5000 ঘন্টার পেট্রোলিং হয়। আমরা সিসিটিভির মাধ্যমে অ্যারেস্ট সকল হয়। আমরা ডগস ইউনিটে প্রায় I can't give exact quantities, but বহু ড্রাগস তারা ফাইয়া সিজ করাইছে। আমরা প্রায় 6টা ক্যানাবিস ক্যাফেজ বন্ধ করাইছে। নতুন প্রকল্পের কারণে বাড়ছে আইন প্রয়োগকারী কর্মকর্তার সংখ্যা। কমিউনিটিকে নিরাপত্তার আশ্বাসে কাজ করে যাচ্ছেন তারা। ফলশ্রুতিতে অপরাধী গ্রেপ্তার ও অসামাজিক কার্যকলাপে অভিযুক্ত হয়ে জরিমানার সংখ্যাও বাড়ছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
এই ধরনের বিনিয়োগ মেট্রোপলিটন পুলিশ সমান্তরালভাবে করেছে। আমরা এখন প্রতিবেশী পুলিশিংয়ে বিনিয়োগ করেছি, আমাদের প্রতিবেশী দলগুলোকে উন্নত করেছি। আমরা সবাই একই দিকে এগিয়ে চলেছি। অপরাধ দমনের জন্য প্রায় 9 লাখ পাউন্ড ব্যয়ে কাউন্সিলের সিসিটিভি কন্ট্রোল রুম আধুনিকীকরণ করা হয়েছে। পুরো কাউন্সিলের রাস্তার 350টি ক্যামেরাকে ডিজিটাল প্রযুক্তিতে উন্নীত করা হয়েছে। গেল 3 বছরে সিসিটিভি অপারেটরদের তৎপরতায় 581 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 41 জন নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব হয়েছে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। তৃতীয় দফায় আরও শতাধিক অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার 112 জন কাগজপত্রবিহীন ভারতীয় অভিবাসী বহনকারী মার্কিন সামরিক বিমান পাঞ্জাবের অমৃতসরে অবতরণ করে। গত 10 দিনে 3টি ফ্লাইটে মোট 332 ভারতীয় অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এদিকে ভারতীয় অভিবাসীদের হাত পা বেঁধে ফেরত পাঠানোয় সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। স্থানীয় সময় রোববার রাতে ভারতের অমৃতসর বিমানবন্দরে পৌঁছায় অবৈধ অভিবাসীদের তৃতীয় দফার ফ্লাইটটি। দেশে ফেরা এই 112 জনের মধ্যে বেশিরভাগই পাঞ্জাব, হরিয়ানা ও গুজরাটের বাসিন্দা। প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর উদ্যোগ জোরদার করেছে ট্রাম্প প্রশাসন। এই ফ্লাইটে 112 জন অভিবাসী ফিরেছেন। তাদের অভিবাসন প্রক্রিয়া চলছে। আমরা তাদের খাবারের ব্যবস্থা করেছি, পাশাপাশি শিশুদের জন্য ডায়াপার ও দুধের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও তাদের বাড়িতে ফেরানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগবে। গত 10 দিনে 3টি ফ্লাইটে মোট 332 জন ভারতীয়কে নিজ দেশে ফেরত পাঠানো হলো। 5 ফেব্রুয়ারি প্রথম দফায় 104 জন এবং পরবর্তীতে 116 জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়। সর্বশেষ 112 জনের মধ্যে ছিলেন নারী, শিশু ও এমনকি নবজাতকও। কাজের সন্ধানে অবৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন তারা, কিন্তু কঠোর অভিবাসন নীতির কারণে স্বপ্নভঙ্গ হয়ে ফিরতে হলো জন্মভূমিতে। অনেকেই যুক্তরাষ্ট্রে যাচ্ছিল, তাই আমার ছেলেও সেই পথ বেছে নিয়েছিল। এদেশে শিক্ষিত মানুষদের জন্য কাজ পাওয়া কঠিন। ভালো জীবনের আশায় সে তার জমি বিক্রি করেছে, আত্মীয়দের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত স্বপ্ন পূরণ হলো না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর ভারতীয় অভিবাসীদের অপমানজনকভাবে দেশে ফেরত পাঠানোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। মোদীর সফরকে ব্যঙ্গ করে কার্টুন ছাপায় বিকাতার নামে দেশটির একটি সংবাদ মাধ্যমের ওয়েবসাইট ব্লক করে দেওয়ার অভিযোগ উঠেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। মূল আসরে মাঠে নামার আগেই ধাক্কা খেল বাংলাদেশ। একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 7 উইকেটে হেরেছে শান্তর দল। টস জিতে ব্যাটিংয়ের শুরুটা ভালো ছিল না শান্ত বাহিনীর। ব্যক্তিগত 6 রানে আউট হন তানজিদ তামিম। অধিনায়কও পারেননি রানে ফিরতে। শান্তর উইলো থেকে আসে 12 রান। তবে ইনজুরির শঙ্কা উড়িয়ে ভালো শুরু করেন সৌম্য সরকার। পরে তিনি ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। হৃদয়, মুশফিক, জাকেররা পারেননি ইনিংস বড় করতে। দলীয় সর্বোচ্চ 44 রান আসে মিরাজের ব্যাট থেকে। শেষ দিকে তানজিম সাকিবের 30 ও নাসুম আহমেদের 15 রানে দলীয় 200 রানের গন্ডি পার করে বাংলাদেশ। 38 ওভার 2 বলে 202 রানে অল আউট হয় বাংলাদেশ দল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে ছিল পাকিস্তান শাহিনস। দ্রুতই 3 উইকেট তুলে নেন নাহিদ রানা, মিরাজ এবং তানজিম সাকিব। কিন্তু এরপর মুবাশশির খান এবং মোহাম্মদ হারিসের ব্যাটে সহজ জয়ই তুলে নেয় শাহিনস। এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ 13 কোটি 25 লাখ টাকা আয় করেছে বিসিবি, জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। গেল 10 আসরের তুলনায় এবার এক আসরেই এত বেশি অর্থ আয়ের পেছনে টিকিট ডিজিটালাইজেশন করাকে বড় কারণ হিসেবে দেখছেন সভাপতি। ফ্র্যাঞ্চাইজিগুলোকেও সুখবর দিয়েছেন বোর্ড প্রধান। বিপিএল এর এই 7 ফ্র্যাঞ্চাইজিকে এবার লভ্যাংশ শেয়ার করবে বিসিবি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো ফলাফল নিয়েও আশাবাদী ফারুক। বিপিএল এর 11তম আসর মাঠের পারফরমেন্সের চেয়ে নানা বিতর্ক আর সমালোচনায় ছিল ভরপুর। টিকিট না পেয়ে সমর্থকদের ভাঙচুর, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহীর 9-6, বিসিবির অপেশাদার আচরণ ফুটে ওঠে ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রতিটি পর্বেই।
তবে নানা সমালোচনার ভিড়ে ইতিবাচক খবরও আছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে সভায় বসেছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সভা শেষেই দিলেন সুখবর, বিপিএল এর এ আসরের ভুলভ্রান্তিগুলো মেনে নিয়েছেন সভাপতিও। জানালেন এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ বোর্ডের আয় হয়েছে 13,25,00,000 টাকা। গেল 10 আসরে বিসিবির টিকিট বিক্রি থেকে এসেছিল 15 কোটি টাকা। এবার এক আসরেই তার কাছাকাছি অর্থ আয় করেছে বোর্ড। আমরা এবার অবিশ্বাস্য রকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি। এটা বিরাট কারণ ছিল, আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি। পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12,25,00,000 টাকার টিকিট বিক্রি করেছি। টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি এবছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। সেটা একটা বিরাট মাইল ফলক। লভ্যাংশ শেয়ার নিয়ে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবিও পূরণ করার আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, আমরা কিছুটা যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না। তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী বোর্ড সভাপতি। সিরিয়াসনেস অবশ্যই থাকবে, বাট খেলাটা এনজয় করতে হবে, তাইলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে। সো আমি আশা করি, আমি সবসময় বিশ্বাস করি ভালো খেলাটা জরুরি, আর জয় পরাজয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসে। বাংলাদেশ দল নিয়ে অতিমাত্রায় সমালোচনা নয়, বরং সমর্থন চাইলেন ফারুক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। নতুন দ্রুততম মানব পেল বাংলাদেশ। 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় 100 মিটার স্প্রিন্টে 10.61 সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে সেরা অ্যাথলিট হয়েছেন ইসমাইল হোসেন, আর 12.1 সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে দ্রুততম মানবী শিরিন আক্তার। এ নিয়ে টানা 16তম বারের মতো সেরা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলিট। দীর্ঘদিন পর অ্যাথলিটদের পদচারণায় হারানো জৌলুস ফিরে পেয়েছে জাতীয় স্টেডিয়াম। 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ইমরানুর রহমান অংশ না নেয় সবাই অপেক্ষায় ছিলেন কে হবেন দেশ সেরা দ্রুততম মানব। অবশেষে 3 বছর পর হারানো মুকুট ফিরে পেয়েছেন ইসমাইল হোসেন। এবারের আসরে 100 মিটার স্প্রিন্টে 10.61 সেকেন্ড ইলেকট্রনিক টাইমিং নিয়ে দ্রুততম মানবের স্বীকৃতি পেয়েছেন নৌবাহিনীর এই অ্যাথলিট। তবে গত 3 আসরে সেরার তকমা ধরে রাখা ইমরানুর এবারের আসরে না থাকায় ফেভারিট ছিলেন ইসমাইল। দ্বিতীয় হওয়া রাকিবুলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে ইসমাইলের। 10.63 সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাকে। বিগত দিনগুলো থেকে এইবারের দ্রুততম মানব হওয়ার জন্য আমি টানা 7 মাস ট্রেনিং করছি, সেটা কাফি স্যারের আন্ডারে। 7 মাস ট্রেনিং করতে গিয়ে আমার অনেক কষ্ট হয়েছে, নেভি অনেক সাপোর্ট দিছে। ইমরান থাকলে একটা এক্সট্রা প্রেশার কাজ করতো, যেহেতু ইমরান নাই তো বাকি কম্পিটিটরগুলোকেও ইজিলি দেখা যাবে না, ওরাও ওদের জায়গা থেকে বেস্ট, তো সবাইকেই মাথায় রেখে আমার দৌড়ানো লাগছে। নতুন দ্রুততম মানব পেলেও বদলায়নি দ্রুততম মানবী। মেয়েদের মধ্যে সেরার মুকুট ধরে রেখেছেন শিরিন আক্তার। এ নিয়ে টানা 16 বারের মতো সেরা হলেন নৌবাহিনীর এই অ্যাথলিট। চ্যাম্পিয়ন হতে শিরিন সময় নিয়েছেন 12.1 সেকেন্ড। দেশের হয়ে বিদেশের মাটিতে বিশেষ করে সাব গেমসে একটি স্বর্ণপদক আমি সবসময় বলি উপহার দিতে চাই বাংলাদেশকে। জানি না সেটা কতটুকু স্বপ্ন আমার পূরণ করতে পারবো, তবে যথাসাধ্য চেষ্টা করি। তবে এটা আমার একার না, সম্মিলিত প্রচেষ্টা থাকলে ইনশাল্লাহ এটা আমি করতে পারবো। যে টাইমিংটা হয়েছে আমার মনে হয় যে এর থেকে বেটার করা সম্ভব। এর আগে বিকেলে প্রধান অতিথি হিসেবে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। খেলাধুলার বিকেন্দ্রীকরণ এবং সঠিকভাবে ট্যালেন্ট হান্ট এবং তাদের পরিচর্যা, একই সাথে অ্যাডভান্স লেভেল ট্রেনিংয়ের জন্য স্পোর্টস ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়া চলমান আছে। আমরা আশা করি সামনের দিনে এই অ্যাথলেটিক্সের যে খেলাগুলো আছে সবগুলো আরও প্রতিযোগিতাপূর্ণ, আরও কম্পিটিটিভ হবে এবং প্রতিনিয়তই নতুন নতুন খেলার উঠে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য গৌরব বয়ে আনবে। বাংলাদেশ সার্ভিসের অ্যাথলিট সহ বিভিন্ন জেলার খেলোয়াড় অংশ নিয়েছেন এবারের প্রতিযোগিতায়। 3 দিনব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে বুধবার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। তিস্তা বাঁচাতে নদীর বুকে লাখো মানুষের ঢল, পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচন ছাড়া নেই সমাধান, দেশেও ফিরবে না শান্তি। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতির প্রমাণ পেল দুদক।
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে মিলল 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। এই ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়।